হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গ্রুপ সি এবং ডির টপিক ওয়াইজ এক এক করে আমরা ক্লাস শুরু করেছি। তো প্রথমে আমরা ইতিহাসে আমরা 3খানা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে 4 নম্বরের ক্লাস। তো এর পরের ক্লাস যেটা আসবে সেটা কিন্তু সায়েন্স থেকে আসবে। ঠিক আছে, এক এক করে আমরা কিন্তু টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এইভাবে আমরা একের পর এক আলোচনা করব। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো টেলিগ্রামে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের শেষে জয়েন করে যাবে। ওখানে কিন্তু আমরা আগের যে 3খানা ক্লাস, সেই ক্লাসের পিডিএফ কিন্তু আপলোড করে দিয়েছি। তো চলো দেখে নিই এখন আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা এটা প্রবর্তন করেন কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, বল্লাল সেন। বল্লাল সেন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এখান থেকে দেখলাম কৌলিন্য প্রথা হলো সামন্ত সমাজে প্রজনন ও উত্তরাধিকারী সংক্রান্ত প্রথা, যা বল্লাল সেন প্রবর্তন করেছিলেন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল? আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম নিস্ক ও মানা। নিস্ক ও মানা ছিল আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রা। তারপরে 3 নম্বর কোশ্চেন, শশাঙ্ক। শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, কর্ণ সুবর্ণ। শশাঙ্ক বাংলাদেশের প্রাচীন রাজা কর্ণ সুবর্ণকে রাজধানী হিসেবে ব্যবহার করেছিল। এরপরে 4 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকার কবে ভারতবর্ষে রাওলাট আইন পাস করে? ব্রিটিশ সরকার কবে ভারতবর্ষে রাওলাট আইন পাস করেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 1919। 1919 সালে রাওলাট আইন 1919 সালে পাস করা হয়, যা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 5 নম্বর কোশ্চেন, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? কোন প্রাচীন ধর্মমত? সঠিক অ্যান্সার হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্ম পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর দুটি শাখায় কিন্তু ভাগ হয়ে যায়। এরপরে 6 নম্বর কোশ্চেন, দানসাগর। দানসাগর গ্রন্থটির রচয়িতা কি? দানসাগর গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বল্লাল সেন। বল্লাল সেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। দানসাগর হলো বল্লাল সেনের রচিত গ্রন্থ, যা দান ও সমাজনীতি সম্পর্কিত। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। তোমরা কমেন্ট করে জানো এইভাবে টপিক ওয়াইজ ক্লাস করাবো না একসঙ্গে ক্লাস করাবো, মানে সমস্ত থাকবে। আমি ভাবছি যে প্রথমে কিছু টপিক ওয়াইজ এইভাবে সায়েন্স, তারপরে তোমাদের এই ইতিহাস, ভূগোল, স্ট্র্যাটেজিকে এইভাবে মনে হয় ক্লাসটা করালে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সেইভাবে করাচ্ছি। শেষের দিকে যখন এক্সাম হবে তখন কিন্তু আমরা একটা একটা করে প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, আর তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য আমরা কিন্তু খুব শীঘ্রই 9000 MCQ জিকে পিডিএফ কিন্তু নিয়ে আসি। খুবই সামান্য প্রাইস, যেটা হচ্ছে 50 টাকা। 50 টাকাও নয়, 49। ঠিক আছে, 49 টাকায় এই পিডিএফটা পাবে। সেটা খুব শীঘ্রই অ্যাভেলেবল হবে, এখনও অ্যাভেলেবল হয়নি। যেখানে তোমাদের 5000-এর মতো কোশ্চেন থাকবে, এই ইতিহাস, ভূগোল, সায়েন্স, কম্পিউটার, স্ট্র্যাটেজিকে, পলিটি, ঠিক আছে, এগুলো নিয়ে 5000 কোশ্চেন থাকবে। আর 4000 কোশ্চেন থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। মোট তোমাদের এই 9000-এর মতো প্রায় কোশ্চেন হবে। তো এখনও মানে পিডিএফটা কাজ চলছে, তো টোটাল কত কোশ্চেন সেটা আমরা বলতে পারছি না এক্সাক্ট। ঠিক আছে, এইরকমই কাছাকাছি হয়ে যাবে। তো সেই পিডিএফটা খুব শীঘ্রই অ্যাভেলেবল হবে। তো এখন দেখো 7 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে? জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল কোন দেশ? সঠিক অ্যান্সার হবে রাশিয়া। রাশিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1917 সালে রাশিয়া বারবার জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক চুক্তি স্বাক্ষর করে, যা বিশ্বযুদ্ধের পূর্বাবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন?
আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা কে ছিলেন? অ্যারিস্টটল ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষা ও দার্শনিক পরামর্শদাতা ছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যিনি তাকে রাজনীতি, দর্শন, বিজ্ঞান ও নীতি শিখিয়েছিলেন। অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অজন্তা গুহাচিত্র এগুলো হচ্ছে গুপ্ত বংশের সময়কালের। অজন্তা গুহা চিত্রশিল্প প্রধানত 4th থেকে 6ষ্ঠ শতকে গুপ্ত বংশের সময়। এখানে বৌদ্ধ ধর্মীয় জীবনচিত্র ও জাতক কাহিনী দেখা যায়। 1928 সালের বারদৌলির সত্যাগ্রহ আন্দোলন নেতা কে ছিলেন? 1928 সালের বারদৌলির সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ ভারতের কৃষক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? বলো, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? সালটা হচ্ছে 1941 সালে। সুভাষচন্দ্র বোস 1941 সালে দেশে বিক্ষোভ ও স্বাধীনতা সংগ্রামের জন্য দেশ ত্যাগ করেছিলেন। 12 নম্বর কোশ্চেন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে 1905 সালে? তিনি হচ্ছেন পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতি 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা শিক্ষার প্রচার ও সমিতিগত কাজের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 13 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? না হচ্ছে মাস্টারদা সূর্য সেন। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, সূর্য সেন। সূর্য সেন ভারতের স্বাধীনতার জন্য ভারতীয় রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন এবং বোমা হামলা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন। 14 নম্বর কোশ্চেন, দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম কী ছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির প্রাচীন নাম। মহাভারতের কাহিনীতে দিল্লিকে কিন্তু ইন্দ্রপ্রস্থ বলা হতো। তো আজকের তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই 15 নম্বর কোশ্চেন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? এটা তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা কমেন্ট করে জানাও এই অ্যান্সারটা তোমাদের যদি জানা থাকে। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, না হচ্ছে রাজা রামমোহন রায়? অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবার তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক করতে বাকি রয়েছে, অবশ্যই বলবো ভিডিওটাতে যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা কিন্তু লাইক করে ফেলো। তার পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু রেগুলার সন্ধ্যে 6:30 সোম থেকে শনি এমটিএসের জিকে ক্লাস কিন্তু চলছে। সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের সকল কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে। আর এই ক্লাস তো তোমাদেরকে আমরা এইভাবে এক এক করে তোমাদের দিতে থাকবো, 3খানা ক্লাস। এটা 4 নম্বর ক্লাস হয়ে গেল। এরপরে আমি বলেছি সায়েন্স থেকে নিয়ে আসবো। আর এমটিএসের জন্য যারা তোমরা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, এমটিএসের পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করেছো বা পরবর্তী বছর করবে এরকম ভাবছো, তো তোমাদের জন্য কিন্তু আমরা যে নোটসগুলো এবছর যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি তোমরা যারা পরের বছর দেবে ভাবছো, তো তোমাদের জন্য কিন্তু এইখানে এই যেটা রয়েছে আমাদের 250খানা প্র্যাকটিস সেট বা স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর ইংলিশ, এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। বা জিকে যে টপিক ওয়াইজ আমরা যে নোটগুলো দেবো এগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে। তো এই সকল পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে তোমাদেরকে ওখানে বলে দেওয়া হবে কিভাবে তোমরা পেমেন্টটা করবে। আর আমি তো বলেছি তোমাদের এই গ্রুপ সি এবং ডির জন্য কিন্তু খুব শীঘ্রই একদম জিকের পিডিএফ আসবে, যেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেখানে ভাগ করা থাকবে এবং তার সঙ্গে এক্সট্রা ডিটেলস থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে এক্সট্রা ডিটেলস থাকবে।
যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল এক্সামগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, তার পাশাপাশি তোমাদের এখন রিসেন্ট যেগুলো ইম্পর্ট্যান্ট এক্সামে আসতে পারে সেই সকল কোশ্চেনও ওর মধ্যে রয়েছে। বুঝে গেল? তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর কিছুদিন মধ্যেই, কিছুদিন, বেশি দিন সময় লাগবে না, এই কিছুদিনের মধ্যেই কিন্তু 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পুজোর আগে আমরা কিন্তু এই পিডিএফটা বানিয়ে দেবো। আর প্রাইস রেখেছি মাত্র, সবার কথা ভেবে মাত্র 49 টাকা। 49 টাকায় ওই পিডিএফটা তোমরা পাবে।